আমরা আজকে শিখব চলতরিৎ চ্যাপ্টারের কুলম্বের সূত্র। তার আগে বলে দিই, আমি হলাম শেখ মহিম আলী। আমার চ্যানেলের নাম ওয়ে অফ এমার্স। এখানে মেনলি WBSC বোর্ডের ছেলেমেয়েদের জন্য অঙ্ক এবং ফিজিক্সের ভিডিও আসবে, আর সিরিজও দেওয়া আছে, পরপর প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আস্তে আস্তে দেওয়া হচ্ছে ভিডিও। আর ফিজিক্সটা শুরু হলো কুলম্বের সূত্র দিয়ে, চলতরিতে। যেটা যেটা টপিক ওয়াইজ দেওয়া হবে, যার যে টপিকে মনে হবে খুব অসুবিধা সেটা বললে আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে আগামী ভিডিও পাওয়ার জন্য। তা আজকে আমরা চলতরিৎ বিষয় নিয়ে আলোচনা করবো। আচ্ছা, চলতরিৎ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই তড়িৎ মানে কি রে? তড়িৎ মানে কি বল আমাকে? কারেন্ট। কারেন্ট কিভাবে উৎপন্ন হয়? তার পেছনে তো বিভিন্ন রহস্য আছে নিশ্চয়। এমনি তো আর হয় না উৎপন্ন, তার পেছনে বিভিন্ন কারণ থাকতে হবে। তো প্রথমত ছোট ক্লাসে পড়েছিলাম আমরা হয়তো, মানে যদি জেনারেল উদাহরণ ধরিস, এত বড় ব্যাপারে যদি না যাস, এই যে তারফার থেকে কারেন্ট আসছে বা কিছু, তার আগে আমরা ছোটবেলায় শিখেছিলাম যে সেই ছোট ছোট কাগজের টুকরো কেটে এরকম রেখে দিলাম, আর সে মাথায় শীতকালে চিরুনি দিয়ে আঁচড়ালাম। আঁচড়ে যদি চিরুনিটা দিয়ে যায়, তখন দেখবো কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। কেন করছিল? কারণ ছোটবেলায় আমরা সেগুলো জেনেছি যে ওই চিরুনি আঁচড়ানোর ফলে, ঘর্ষণের ফলে কাঁকুইতে কি হচ্ছে, তো মানে ওই আবেশের সৃষ্টি হচ্ছে, তড়িৎ আবেশ। যাই হোক, ওই ঘর্ষণের ফলে কি হচ্ছে, চিরুনিতে একটা বিপরীত আধান সৃষ্টি হচ্ছে, এবং চিরুনিটা কাগজের কাছে নিয়ে যাওয়ার ফলে তড়িৎ আবেশের ফলে কাগজের ওই মুখটা, ধর এরকম চিরুনি রয়েছে তো, আর এরকম কাগজ রয়েছে, এখানে যদি নেগেটিভ আধান থাকে, কাগজের ঠিক পজিটিভ আধান সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, বিপরীত আধান পরস্পরকে কি করে রে আমরা জানি? বিপরীত আধান মানে একটা প্লাস আর একটা মাইনাস যদি থাকে, তারা পরস্পরকে সুন্দরভাবে আকর্ষণ করবে। আর মাইনাস থাকলে বিকর্ষণ, এটা আকর্ষণ। হ্যাঁ, হয়ে গেছে, বিকর্ষণ আর আকর্ষণ বোঝা গেছে। মানে প্লাস মাইনাস যদি থাকে তাহলে আকর্ষণ, আর মাইনাস যদি থাকে তাহলে সেটা বিকর্ষণ। প্লাস থাকলে তো বিকর্ষণই করবে, কারণ সম আধান। প্লাস লিখে দিই, প্লাস যদি থাকে সেটাও কি হবে? বিকর্ষণ। এই হলো আমাদের ফ্যাক্ট। তা আধান কি জিনিস? আধান হচ্ছে আমাদের এই তড়িৎ পরিবহনের একক, যে তড়িৎটা পরিবাহিত হবে না, তার একক। তা সেরকম ভাবে আমরা যদি বলতে চাই, তাহলে ধর একটা কাঁচদণ্ডকে রেশম দিয়ে যদি আমরা ঘষি, তাহলে কি হবে? কাঁচদণ্ড থেকে কিছু সংখ্যক ইলেকট্রন রেশমে চলে যাবে। কাঁচদণ্ড থেকে কিছু সংখ্যক ইলেকট্রন কোথায় যাবে? রেশমের মধ্যে। এবং এর ফলে কাঁচদণ্ডটা পজিটিভ তড়িৎগ্রস্ত হবে, আর রেশমটা নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাবে। কি বললাম? রেশম দিয়ে কাঁচদণ্ডকে ঘষলাম, তার ফলে কি হলো বল আমাকে? কি হলো? কাঁচদণ্ডটা পজিটিভ তড়িৎগ্রস্ত হলো, কারণ কাঁচদণ্ড থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে গেল এবং রেশমে সেটা চলে গেল। রেশম তাহলে কি হলো? ইলেকট্রন বেশি হয়ে যাওয়া মানে সে কি? নেগেটিভ হয়ে যাওয়া। আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সে পজিটিভ হয়ে যাওয়া। আর পজিটিভ নেগেটিভ পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তো এইভাবে এগুলো হচ্ছে তড়িতের ধর্ম। আবেশ টাবেশ অনেক ব্যাপার ছিল, সেগুলো নিশ্চয়ই পড়েছিস, অত ডিটেলসে গেলে কুলম্ব ভুলে যাবো আবার। তার জন্য কুলম্বে ঢুকতে হবে। তো তাই দুটো কথা আমাদের মনে রাখতে হবে। সমজাতীয় আধান পরস্পরকে কি করে? সমজাতীয় আধান পরস্পরকে, সমজাতীয় আধান যদি হয় তাহলে পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর বিপরীত যদি আধান হয়, বিপরীত জাতীয় আধান হলে আকর্ষণ করবে। এই ফ্যাক্টটা মাথায় ঢুকে গেছে সবার? চলো এইবারে আমরা কুলম্বের সূত্রের দিকে ধাপে ধাপে এগোবো। কেমন ধাপে এগোবো আমরা বলছি। ধর দুটো আধান আছে, এই দুটো আধান ধরে নিলাম, একটাকে Q1 ধরলাম, আরেকটাকে একটা Q1 ধরে আরেকটা Q1 কেউ ধরে? একটা Q1 আরেকটা Q2, এবং তারা কত দূরে রয়েছে পরস্পর থেকে? R দূরত্বে রয়েছে। কত দূরত্বে রয়েছে তারা পরস্পর থেকে? তাহলে দুটো আধান আছে, একটার নাম হচ্ছে Q1 আরেকটার নাম Q2, এবং তারা পরস্পর থেকে কত দূরত্বে রয়েছে? তাই এই Q1 আর Q2 ধর একটা প্লাস একটা মাইনাস আছে, একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, তাহলে কি হবে? আকর্ষণ করবে। আর যদি মাইনাস বা প্লাস থাকে তাহলে কি করবে? বিকর্ষণ করবে। আকর্ষণ করুক আর বিকর্ষণ করুক, দুটোই তো বল।
মানে আকর্ষণ হলেও আকর্ষণ বল, বিকর্ষণ হলেও বিকর্ষণ বল। তা সেই আকর্ষণ বা বিকর্ষণ বল কেমন হবে সেটা শিখিয়েছে আমাদের কুলম। কি বললাম, সেটা কে শিখিয়েছে আমাদের? কুলম স্যার। কি বলেছিলেন উনি? যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এই যে বলটা যদি এফ ধরি, বলটা কত ধরলাম? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটোর গুণফলের সমানুপাতিক। এই সমানুপাতিক মানে আমরা শিখেছি তো ভেদ চ্যাপ্টারে, ভ্যারিজ অ্যাজ, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। তাহলে এই দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, সেটা আকর্ষণ হোক চাই বিকর্ষণ হোক, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। মানে কি হবে? আধান দুটির গুণফল Q1 আর Q2, এই দুটোর গুণফলের কি হবে? সমানুপাতিক হলো। বুঝতে পারলি? এফ ভ্যারিজাস Q1 Q2। কি বুঝতে পেরেছি? কি হলো? দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব কত রে? গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। আর কার ব্যস্তানুপাতিক? সমানুপাতিক হলে এমন লিখি, ধর এ আর বি, এ সমানুপাতে আছে, আর ব্যস্তানুপাত হলে কি লিখি? এ ভ্যারিজাস 1/b। এটা ব্যস্তানুপাত আর এটা সমানুপাত। তাহলে যদি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল বলেছে আধান দুটোর গুণফলের সমানুপাতিক, সমানুপাতিক আছে বলে আমি কি ভ্যারিজাস Q1 Q2 লিখলাম। আর ব্যস্তানুপাতিক কার বলেছে? দূরত্বের। দূরত্বের কি? বর্গের ব্যস্তানুপাতিক। বর্গ মানে আর স্কয়ার। বুঝলি তো? এটা বুঝেছি? তাহলে আয়সা একবার বলে ফেলতো যে আমি কি বললাম। কুলম যেটা বললো, কুলম স্যার, যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই বল আধান দুটির সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে। কি বরাবর ক্রিয়া করে? সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে এবং এর মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মানে পারিপার্শ্বিক কি মাধ্যম আছে তার উপর নির্ভর করে। সেটা জল মাধ্যম আছে না কি মাধ্যম আছে, না বায়ু মাধ্যম আছে, না কি আছে, যা থাকবে তার উপর নির্ভর করবে। তাহলে কুলম্বের সূত্র এটা বলেছে। তা কিন্তু এখনো কিন্তু কুলম্বের সূত্রের গাণিতিক রূপে আমরা আসতে পারিনি। এটা আমরা শিখেছি তো। আচ্ছা, যৌগিক ভেদে কি শিখেছিলাম? এ ভ্যারিজাস যদি বি হয় আর এ ভ্যারিজাস যদি 1/c হয়, এই দিক যদি সেম থাকে, তাহলে কি শিখেছিলাম? দুই দিকটা ডান দিকের গুলো গুণ হয়ে যায়। শিখেছিলাম ভেদের সময়, ভালো করে ভেবে দেখ ভেদ চ্যাপ্টারে। তাহলে এটা কি হয়ে যাচ্ছিল? B/c, যৌগিক ভেদ থেকে, তাই তো? যৌগিক ভেদ থেকে কি শিখেছিলাম বল আমাকে? কিছুটা মনে আছে? এ ভ্যারিজাস যদি বি হয় আর এ ভ্যারিজাস যদি 1/c হয়, তাহলে আমরা যদি এক জায়গায় করে নিই, বাঁদিকে যদি একই থাকে, তাহলে সেটা দুটোকে ডান দিকেরটা গুণ করে দেওয়া যায়। এটা যৌগিক ভেদের সূত্র। তাহলে এখানে যদি যৌগিক ভেদ অ্যাপ্লাই করি কি হবে বল আমাকে? যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি পাবো বল? এফ ভ্যারিজাস Q1 Q2 বাই আর স্কয়ার। সাবাস সাবাস। এই যে উপরে এটা 1 ইনটু এটা 1, এটা হয়ে গেল বাই আর স্কয়ার। যৌগিক ভেদ যখন করে দিলাম এক জায়গায়, ঠিক ওর মতো করে এ ভ্যারিজাস E/c যেমন হলো, ঠিক একই ভাবে এ ভ্যারিজাস Q1 Q2 বাই আর স্কয়ার হয়ে গেল। বুঝতে পারলাম? এটা আমরা বুঝতে পেরেছি না পারিনি? বুঝতে পেরেছি। এবার আমরা যদি একটু উপরের দিকে মুছতেই হবে আমাকে, আই হ্যাভ নাথিং টু ডু। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিও ভিডিওটা পজ করে যাদের প্রয়োজন। তা এখানে যদি আমরা এ সমান সমান করি, তাহলে কি হবে আমাকে কেউ বলতে পারবি? B/c তো থাকবেই, একটা কে আনতে হয় না ধ্রুবক? ভেদে শিখেছি আমরা যে যদি কোনো ভ্যারিজাস তুলতে হয় তার জন্য কি আনতে হয়? একটা ধ্রুবক। নিশ্চয় শিখেছি আমরা। তো একইভাবে এফ যদি সমান সমান করি কি আনবো? একটা অবশ্যই কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। আচ্ছা, কিউ গুলো একটু ভালো করে লিখতে বলছিস, কিউ গুলো একটু ভালো করে লিখলাম। এফ সমান সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এটা বুঝতে পেরেছি না পারিনি? এটাকে কে লেখে না ওরা, একটু মনে রাখবি, আমি জাস্ট একটু বলার জন্য বলে ফেললাম। এটাকে ওরা লেখে হচ্ছে কি 1/k। মনে থাকবে? এটা কি সিস্টেমে হলো? ধ্রুবকটা যদি সিজিএস সিস্টেমে নিই, তাহলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হবে এটা। ধ্রুবকটা কি নেবে তোরা? আমরা যখন কে নিই, ওটাকে কি নিয়েছে? 1/k। নেওয়া যেতে পারে তো? নেওয়া যেতেই পারে। এই কেটাকে কি বলা হয় জানিস? এই কেটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা।
কি বলা হয়? সিজিএস সিস্টেমের ক্ষেত্রে এই কে এর মান 1 হয়। কত হয়? সরি, সিজিএস সিস্টেমে কে এর মান হয় 1। তাহলে কে যদি 1 হয়, এখানে 1/1 মানে কত? 1ই হয়। তার মানে কে f = 1/1 ইনটু q1 q2 বাই r স্কয়ার। সুতরাং f = q1 q2 বাই r স্কয়ার। এটা কি সিজিএস সিস্টেমের জন্য না, সিজিএস এর ক্ষেত্রে কে এর মান 1 হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাও সিজিএস ফর্ম, এটাও সিজিএস ফর্ম। কে এর মান 1 হয় বলে এটা q1 q2 বাই r স্কয়ার হয়। আচ্ছা, এবার আমরা যদি এটা এসআই সিস্টেমে যাই তাহলে কি হবে? কি ছিল? f ভ্যারিজ অ্যাজ কি ছিল? আমরা কি শিখেছি বল? f ভ্যারিজ অ্যাজ q1 q2 বাই r স্কয়ার। তাহলে যদি f সমান করি, k ছিল তো k ইনটু q1 q2 বাই r স্কয়ার। এই k টা দ্বারা সিজিএস সিস্টেমে 1/k ধরেছিলাম, কিন্তু অল ওভার তো k ছিল। তা সেই k এর জায়গায় আমরা যদি এসআই সিস্টেম করি, এই k এর মান কি দাঁড়াবে জানিস? f = 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার, q1 q2 বাই r স্কয়ার। এই যে এই সাইনটা ই এর মতো দিয়ে 0, এটাকেই বলে এপসাইলন 0। এটাকে কি বলে? তাহলে এটা এসআই সিস্টেমে যদি কুলম্বের সূত্রের গাণিতিক রূপ চাওয়া হয়, তাহলে তোরা কি লিখবি? 1/4 পাই এপসাইলন 0 ইনটু q1 q2 বাই r স্কয়ার। এই এপসাইলন 0টা কি? এপসাইলন 0 হলো শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এপসাইলন 0 কি? শূন্য বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। শূন্য বা বায়ু মাধ্যমে কি? তড়িৎ ভেদ্যতা। শূন্য বা বায়ু মাধ্যমে কি? তড়িৎ ভেদ্যতা। ইংরেজিতে বলে হচ্ছে পারমিটিভিটি। কি বলে ইংরেজিতে? পারমিটিভিটি। ইংরেজিতে কি বলে? পারমিটিভিটি। আচ্ছা, আমরা তাহলে সিজিএস এ কি শিখেছিলাম? সিজিএস এ শিখলাম হচ্ছে f = q1 q2 বাই r স্কয়ার, যেহেতু k = 1 ছিল। আর এসআই এর ক্ষেত্রে কি শিখলাম? f = 1/4 পাই এপসাইলন 0। কি? এই k এর জায়গায় পুরো এই মানটা বসলে, এই পুরো মানটা ধ্রুবক। 1/4 পাই এপসাইলন 0, এই পুরো মানটা ধ্রুবক। এই 1/4 পাই এপসাইলন 0 ইনটু q1 q2 বাই r স্কয়ার। বুঝতে পেরেছিস সুকলি, শুভমিতা? তাহলে এসআই আর সিজিএস এর ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র একদম ঝাঁটাঝাট হয়ে গেল। এক্ষেত্রে কি হয়েছে? এই যে কে এর মানটাই কিন্তু এটা হয়েছে। কে মানে কি? 1/4 পাই এপসাইলন 0। কে মানে 1/4 পাই এপসাইলন 0। কোন সিস্টেমে এটা? এসআই সিস্টেমে। কোন সিস্টেমে? এসআই সিস্টেমে। এবার আমরা 1/4 পাই এপসাইলন 0 এদের মানগুলো একটু বের করার চেষ্টা করব উইথ একক। সেটা কি করে করবে একটু দেখি পারি নাকি। হ্যাঁ, 1/4 পাই এপসাইলন 0 এর তো নিশ্চয়ই একটা মান থাকবে, কারণ q1 q2 সবার একটা আলাদা আলাদা আধানের মান দিয়ে দেবে। দূরত্ব 10-20 সেন্টিমিটার যা দেওয়ার দিয়ে দেবে। তাই এর মান যদি আমি না জানি, তাহলে তার 1/4 পাই এপসাইলন 0 এর মান বের করতে পারবো না। 1/4 পাই এপসাইলন 0 এর মান হচ্ছে 9 × 10⁹। এবার একক কি লিখবে? একক কি লিখবো? এটা সবচেয়ে বড় প্রশ্ন। একক এখানে কি লিখবো? একক বের করে আমরা শিখেছি কেউ কোনোদিন? কুলম। বাবা, আধানের একক কুলম জানি আমি, কিন্তু এখানে কুলম কোথায় পাবো? চলো এখান থেকে আমরা 1/4 পাই এপসাইলন 0 এর মান বের করার চেষ্টা করি। উল্টো করে চাপ, এটা উল্টো করে আমি লিখতে পারি। ভালো করে শিখবে, হ্যাঁ ভালো করে শিখবে। f = আমরা কি জানি বল? ভালো করে শিখবি। দেখ, একক বের করা শেখাচ্ছি। হ্যাঁ, এগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে। 1/4 পাই এপসাইলন 0 ইনটু q1 q2 বাই r স্কয়ার সমান f। ওটাকে জাস্ট উল্টো করে লিখলাম। f = এটা ছিল তো, আমি উল্টো করে লিখতে পারি তো না পারি না? আগে সেটা বল, উল্টো করে লিখতে পারি না পারি না? f = কি ছিল? 4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার এই ছিল। এটাকে আমি উল্টো করে ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে? বা 1/4 পাই এপসাইলন 0 = কি হবে আমাকে বলবি? f তো আছেই, কোনাকুনি গুণ হলে কি r স্কয়ার উপরে উঠবে, নিচে কি আসবে? q1 q2। বুঝলাম? নিচে কি আসবে? q1
ভালো করে বলে দেখ, বুঝেছি? চলো, এফ এর একক কি? এফ মানে কি ওখানে? এফ মানে কি বল? এফ এর একক, এটার একক বের করছি আমি, একক। এফ এর একক কি? এফ মানে বল, বলের একক কি? বলের একক যদি এসআই বের করি কি হবে বল? বলের একক কি এসআই? নিউটন। তা সেটা বলতে কি হলো? ও, নিউটনকে এন দিয়ে লিখতে পারি তো, নাকি বাংলায় লিখবো? বাংলায় লিখবি বাবা, তোরা যা ভুলে যাবি। নিউটন। দূরত্বের একক কি এসআই? দূরত্ব। আর মানে দূরত্ব তো, আর কি ছিল? এই যে কিউ1 কিউ1 আর কিউ2 ছিল, তাদের মধ্যে আর ছিল দূরত্ব। এখান থেকে কতটা দূরত্ব মাপিস কি একক এসআই? মিটার। জোরে বল। তাহলে মিটার তার স্কয়ার। নিচে কিউ1 কিউ2, কিউ1 মানে আধান, আধানের একক এক্ষুনি কি বললি এসআই? কুলম। তাহলে এটার জন্য একটা কুলম, ওটার জন্য আরেকটা কুলম, দুটো আছে তাই কুলম স্কয়ার। বুঝলি না? বুঝলি না? ওটার জন্য একটা কুলম, এটার জন্য একটা কুলম, তাহলে কি হলো? কুলম স্কয়ার। এবার সাইন দেব। নিউটন মানে এন, মিটার মানে মিটার স্কয়ার, নিচে কি আছে? কুলম স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার কুলম। সূচক অনুযায়ী স্কয়ারটা উপরে উঠলে কুলম টু দি পাওয়ার -2, স্কয়ারটা উপরে উঠলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায় তো। তাহলে এটা কি মান বেরিয়ে গেল? কুলম টু দি পাওয়ার -2। তাহলে 1/4πε0 এর মান কত বেরোলো আমাদের? জানি আমরা 9 × 10⁹ একক কি বসাবো? ওইটা নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। বুঝলাম? একক বের করা শিখলাম না শিখলাম না? ওহ, থ্যাংক ইউ। এতদূর সবাই বুঝতে পেরেছে? তাহলে 1/4πε0 এর মান আমাদের বেরোলো হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। আমরা কিভাবে বের করেছি সেটাও বুঝে গেছি। এবার আমরা এই যে শুধু ε0 একটা মান আছে, হ্যাঁ, সেই মানটা বসাবো। শুধু ε0 একটা মান আছে, সেই মানটা আমরা বসাবো। আচ্ছা, এটা মুছি আমি এই দিকটা, হ্যাঁ, এটা নিশ্চয়ই সবাই বুঝে গেছি। আমি এটা বুঝে গেছি, তাহলে মুছছি। এটা মুছবো না, কারণ আছে এর পেছনে, সেটা আমি বলছি। আচ্ছা, ε0 এর মানটা আমি লিখি। যদি ε0 এর মান হচ্ছে, নিচে লিখছি, তাহলে এককটা ফাঁকা রাখবো, এককটা এরও বের করবো। ε0 এর মান হচ্ছে 8.85 × 10⁻⁻12। একক কি লিখবো জানি না, এরও একক বের করতে হবে। মুখস্থ তো সবই করা যায়, পৃথিবীতে এমন কিছু নেই যেটা মুখস্থ করা যায় না। অনেকে তো অঙ্ক মুখস্থ করে গিয়ে অঙ্ক করে দিয়েছে, কিন্তু মুখস্থ তো আর করা যাবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে ε0 এর একক যদি আমরা এখানে বের করতে চাই, কি করব বল? আচ্ছা, 1/4πε0 মানে এটা বের করেছিলাম তো, এটা আমি মুছছি, হ্যাঁ, এটাতেই আমি দেখ তোদের বের করে দেখিয়ে দেবো। 1/4πε0 যেহেতু বের করেছি, বা 1/4π এর কোনো একক হয়? 4π এর তো কোনো একক নেই, পায়ের তো কোনো একক নেই, পাই হচ্ছে 22/7, একই জিনিসের অনুপাত, পায়ের কোনো একক নেই। তাহলে এখান থেকে কোনাকুনি যদি গুণ করি, f × r² × 4πε0 = q1 q2 লিখতে পারি না? পারি না? এই যে কোনাকুনি গুণ করলাম, কি করলাম? কোনাকুনি এটা গুণ এটা, এটা গুণ এটা করেছি। বা ε0 = তাহলে কি হবে? q1 q2 f × r² × 4π। 4π তার কোনো একক নেই, ওকে নিয়ে ভাবার কোনো চিন্তা নেই। q1 q2 মানে কি? কুলম স্কয়ার, ঠিক তো? একটা কিউ এর জন্য কুলম, এর জন্য কুলম। আমি কুলম মানে সি লিখবো, আগেই শিখিয়ে দিচ্ছি। কুলম স্কয়ার। বলের একক এক্ষুনি শিখলাম, কি রে? নিউটন। দূরত্বের একক এক্ষুনি শিখলাম, কি রে? মিটার। মানে আরেক জায়গায় এই যে মিটার স্কয়ার, আর 4π এর কোনো একক নেই। সুতরাং ε0 = কি হবে বল? কুলম স্কয়ার। নিউটনের মাথায় কিছু নেই মানে কত আছে? এখানটায় দাঁড়া, একটা লাইন লিখি। নিউটনের মাথায় কিছু নেই মানে 1 লিখতে পারি, আর মিটার স্কয়ার, তাই তো? তাহলে নিউটনটা যদি উপরে ওঠে তাহলে কি হবে? নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। তাহলে এর একক কি হবে বল আমাকে? আর একটু জায়গা দরকার ছিল রে। ε0 = হবে 8.85 × 10⁻⁻12 কুলম স্কয়ার, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এর মান। এটা মুখস্থ করে ফেলতে হবে। এই মানটা পুরোপুরি কি করে ফেলতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। মনে থাকবে না? থাকবে না?
সাবাস। ভিউয়ার্সরা সবসময় খাতা পেন নিয়ে বসবে, বা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিন্তু স্ক্রিনশট নেওয়ার থেকে খাতা পেন নিয়ে এগুলোকে বুঝে পুরোপুরি বের করা। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা মুখস্থ করে বেশিরভাগ স্টুডেন্ট চালিয়ে দেয়, কিন্তু এটা যদি আমরা বুঝে করি তাহলে এগুলো সারা জীবনের জন্য মজ্জায় মজ্জায় ঢুকে যাবে। আমাদেরকে আর কেউ চাইলেও ভোলাতে পারবে না। যেমন এবিসিডি আমাদেরকে কেউ ভোলাতে পারে না, মেরে ধরেও ভোলাতে পারবে না এবিসিডি কেউ আমাদের, ঠিক তেমনই তাই এগুলো যদি এমনভাবে শিখে নিই আমরা, তাহলে আমাদের মেরে ধরেও কেউ ভোলাতে পারবে না। এটা ঠিক না? পারবে? এই যে একক তোকে পরীক্ষার হলে তোর মনে পড়লো না, তুই বের করার টেকনিক তো শিখিয়ে দিলাম তোকে, তাহলে তুই বের করে নিতে পারবি না পরীক্ষার হলে গিয়ে? আয়শা, সাবাস। আচ্ছা, এতদূর নিশ্চয় হয়েছে। এবার আমরা একটু আধান টাধান নিয়ে খেলা করবো মানে পড়বো। এটা সবাই একটু পড়ে নিও, মানটানগুলো মুখস্থ করে নিও। কুলম্বের সূত্র আমরা পড়ে ফেলেছি, এবার এক্সট্রা কিছু একটু করি, সেটা তোমাদের কাজেই লাগবে, অকাজে লাগবে না। আর যদি না মনে হয় তাহলে ভিডিওটা না দেখে চলে যাও, কোনো প্রবলেম নেই। আধানের এসআই একক কি শিখলাম রে এক্ষুনি? কুলম্ব। এটাকে কিসে লেগে? শর্টে লেগে সি। আর সিজিএস একক কি শিখলাম বল, কেউ বলবি? সিজিএস একক শিখেছে হচ্ছে স্ট্যাট কুলম্ব। কি বলে? স্ট্যাট সি। সেটাকে বাংলায় যদি লিখিস, বাংলায় বানান করে লিখবি স্ট্যাট কুলম্ব। কি লিখবি? স্ট্যাট কুলম্ব। কি লিখবি? আচ্ছা, কুলম্বের এবার সংজ্ঞা নিশ্চয়ই লাগবে। এক কুলম্বের সংজ্ঞা, এক কুলম্বের সংজ্ঞা কিভাবে পড়তে হয় সেটাও আমরা গাণিতিক রূপ থেকে বের করে ফেলতে পারবো। এফ সমান সমান কি শিখেছি আমরা? 1/SI তে, এটা যেহেতু SI তে হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার। Q1 Q2 বাই, আমরা কি জানি যে যদি আমাদের সংজ্ঞা করতে হয় কোনো কিছু, তাহলে সবাইকে এক করে দিতে হয়। কি করে দিতে হয়? 1, মানে Q1 Q2 এদেরকে সব এক করে দেবো। যদিও মিটার করব, কারণ এসআই করছি, সরি মিটার কেন, কুলম্ব করবো, ওটা কুলম্বেই হবে। আর আর সমান সমান এক করে দেবো, মানে সবাইকে এক করে দেবো। কি করে দেবো? আচ্ছা, তাহলে এখানে যদি এক করে দিই তাহলে এফ সমান সমান কি পড়ে থাকবে? 1/4πε0, এটা পড়ে থাকবে নিশ্চয়, তাই তো? আর Q1 Q2 তো এক করবে, তাহলে এক Q1 Q2 কে এক না করলে হতো এটা দুটো সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধানকে বা তড়িৎ আধানকে, দুটি সমপরিমাণ ও সমজাতীয়, এটা সমপরিমাণ হতে হবে, সমপরিমাণ ও সমজাতীয় হতে হবে, ঠিক আছে? এক না করলেও হবে। এটা দুটি সমপরিমাণ ও সমজাতীয় বিন্দু আধানকে যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখি, কত করেছি দূরত্বটা? 1 মিটার দূরত্বে রেখে, এবং তাদের মধ্যে বল যদি কত ক্রিয়া করে, বল এটার মান কত বলতো আমাকে বলতে পারবি? 9 × 10⁹, ওই যে এককটা যেটা বের করেছি, এত 9 × 10⁹, এটা নিউটন। যদিও এত বল যদি ক্রিয়া করে তাহলে আধান দুটোর মান 1 কুলম্ব বলা যাবে, প্রতিটি আধানকে 1 কুলম্ব বলা যাবে। প্রিয়া বলে ফেল আমাকে, কি বললাম? দুটি সমজাতীয় সমপরিমাণ আধানকে কত দূরত্বে রাখবো? দুটি সমজাতীয় সমপরিমাণ আধানকে যদি পরস্পর থেকে 1 মিটার দূরে রাখা হয়, এবং তাদের মধ্যে যদি কত বল ক্রিয়া করে? 9 × 10⁹, কারণ এই মানটা থেকে যাচ্ছে, তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ ক্রিয়া করে, তাহলে আধান দুটির মানকে এক আধান বলা যেতে পারে। চলো, একইভাবে স্ট্যাট কুলম্বের সংজ্ঞা যদি করতে হয় কি করব? স্ট্যাট কুলম্ব, তো স্ট্যাটের বেলায় কি সিজিএস, এটা সিজিএস এর বেলায় এফ সমান সমান কি ছিল? Q1 Q2 বাই R স্কয়ার, 1/4πε0 ছিল না, এখানে আর কে কত করে দেবো? 1। তাহলে দুটি সমজাতীয় ও কি, দুটি সমজাতীয় সমপরিমাণ, দুটি সমজাতীয় সমপরিমাণ একই জিনিস বিন্দু আধানকে শূন্য মাধ্যমে, কি মাধ্যমে? শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে যদি পরস্পর থেকে কত 1 সেন্টিমিটার দূরে রাখি, ওখানে 1 মিটার এসআই বলেছিল, এটা সিজিএস বলে কত করলাম? 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে যদি রাখি পরস্পর থেকে, তাহলে তাদের মধ্যে যদি কত বল ক্রিয়া করে? এখানে বল কত ক্রিয়া করবে? যেহেতু এখানে 1/4πε0 নেই, তাহলে 1 ডাইন বল ক্রিয়া করবে। বল কত ক্রিয়া করবে? 1 ডাইন। তাদের মধ্যে যদি 1 ডাইন বল ক্রিয়া করে, তাহলে আধান দুটিকে 1 স্ট্যাট কুলম্ব বলা যেতে পারে, ঠিক আছে? কি বললাম বল? যদি দুটি সমপরিমাণ ও সমজাতীয় আধানকে কত দূরে রাখবো?
পরস্পর থেকে 1 সেন্টিমিটার, ওটার বেলায় 1 মিটার দূরে রাখছিলাম কুলম্বের বেলায়, আর স্ট্যাট কুলম্বের বেলায় পরস্পর থেকে কতটা দূরে রাখছি, 1 দূরে যদি রাখি এবং তাদের মধ্যে যদি ক্রিয়া করে তাহলে দুটি আধানকে আমরা কি বলতে পারি, 1 স্ট্যাট কুলম্ব। এই স্ট্যাট কুলম্বকে আরেকটা নামে ডাকি জানিস, ESU। এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, আর হচ্ছে আর কিছু আছে ছোট ছোট জিনিস, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছে। সেটা হচ্ছে কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক চাই অনেক সময়। 1 কুলম্ব মানে হচ্ছে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। আচ্ছা, আরেকটা হয় অ্যাব কুলম্ব, সেটাকে বলে ABC, মানে আরেকটা হয় কি অ্যাব কুলম্ব। এটা কি বলে, অ্যাব কুলম্ব। এবি এই ক্যাপিটাল সিটা লিখেছি মানে 1 কুলম্ব। 1 অ্যাব কুলম্ব সমান সমান কত হবে, সেটা 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। 3 × 10⁻10 স্ট্যাট কুলম্ব। এগুলো কিন্তু সব শূন্য স্থানে আসে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় কিসে আসে, MCQ এ আসে, শর্ট কোশ্চেনে আসে। তাই সবার জন্য ভিডিওটা সমান গুরুত্ব বজায় রাখে। তাহলে আমরা কুলম্বের সূত্র মোটামুটি ভাবে শিখলাম। এটা নিয়ে যার যা কোয়ারিজ যদি থাকে, কারোর কোনো বোঝার অসুবিধা থাকে, সেটা সে কমেন্ট বক্সে জানাতে পারে আমাকে, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই টপিকের ওপর আমি কিছু MCQ নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এসছে বা 11-12-এও আসে, সেগুলো নিয়ে আমি চেষ্টা করব একটা ভিডিও বানানোর। থ্যাংক ইউ। সবাই সাবস্ক্রাইব করবে অবশ্যই, মনে রেখো আমাদের চ্যানেলটাকে, এবং জুড়ে থাকবে আমাদের সাথে। ওয়ে অফ এম আর্টস, আমরা সবাই এম আর্টস।